ঠিক তখন রুমের দরজা খুলে প্রবেশ করলাম আমার বড় ভাই করিম চাচা আর আমার বাবা। তারা রুমে ঢুকেই দেখতে পেল আমি আর রিমি দুইজনেই অন্তনগ্ন অবস্থায় বসে আছি। এই অবস্থা দেখে আমার বড় ভাই আর দেরি করলো না, আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। আমাকে বলার সুযোগই দিল না যে আমি অপরাধী না, আর সে আমাকে কেন মারবে না। তার আগে যে রিমি দৌড়ে ভাইয়ের পিছনে চলে গেল আর তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই তোমরা যখন বাসায় ছিল না তখন স্বামী আমাকে জোর করে এই কথা বলে সে কেঁদে দিল। ভাই আমাকে মারছে আর বলছে তোর বোনের সাথে তুই এটা কি করে করতে পারলি, তোর কি একবারও বিবেকে বাঁধলো না। আমি বললাম ভাইয়া আমাকে বিশ্বাস করো আমি কিছু করিনি। তখন ভাইয়া তার প্যান্টের বেল খুলে আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। আমি যেন কান্না করে দিয়েছি, কিছুই বলতে পারছি না। আমার ভাই কি করে আমার সাথে এমনটা করতে পারলো, যে ভাই কি নাম আমাকে দেখে রাখতো। তাহলে শুনেন, আমার মা যখন মারা যায় তারপর থেকে আমি খানা দানা ছেড়ে দিয়েছিলাম, ঠিকমতো খাবার খেতাম না। তাই দেখে আমার বাবা একজনকে বিয়ে করলো, আর সেটা হলো আমার সৎ মা। প্রথম সৎ মা আমাকে খুব ভালোবাসতেন, আর সৎ মার আগে একটা বিয়ে হয়েছিল, তার একটা মেয়ে আর একটা ছেলে ছিল। ছেলের নাম ছিল রাজ আর মেয়ের নাম তো আপনারা সবাই জানেন, রিমি। আর আমার ছোট বোন মানে আমার নিজ বোন ছিল নেহা। জানেন, আমার যখন ছোট থাকতে মন খারাপ হতো তখন ভাইয়া ঘুরা হয়ে আমাকে খেলার সুযোগ করে দিত। আর বাবার কথা কি বলি, আমি সামান্য কান্না করলেই যেন সে বাজার থেকে দামি দামি খাবার সহকারে খেলনা নিয়ে আসতেন, নানাভাবে আমার রাগ ভাঙানোর চেষ্টা করতেন। আজকে সেই ভাই আমাকে মারছে, সেই বাবা আমাকে অপরাধী ভাবছে। করিম চাচা আর চোখে তাকিয়ে আছে আর কান্না করছে। তার কারণ হচ্ছে করিম চাচা খুব ভালো করে জানে আমি এটা করতে পারবো না। করিম চাচার একটা ছেলে আছে, নাম তার রাফসান, যে আমার বন্ধু। তাহলে শুনেন ওই দিন কি হয়েছিল। আমার বন্ধু রাফসান আমাকে কল করলো, আমি তখন বন্ধুদের সাথে আড্ডা দিছিলাম। হঠাৎ রাফসানের ফোন দেখে ফোনটা রিসিভ করলাম, আর ফোনটা রিসিভ করতেই ওই প্রান্ত থেকে রাফসান বলতে লাগলো, স্বামী একটা বড় অঘটন ঘটে গেছে। আমি বললাম কি ঘটেছে রে। তখন সে আমাকে উদ্দেশ্য করে বলল, দোস্ত তাড়াতাড়ি এখানে চলে আয়। আমি বললাম কেন, কি হয়েছে আমাকে তো বলবি। তখন রাফসান বলল, তোকে বললে তুই বিশ্বাস করবি না। আমি বললাম শোন, তুই আমার আপন ভাই, আর আমি কেন তোর কথা বিশ্বাস করব না। তখন রাফসান বলল, তাহলে শোন, আর হ্যাঁ আমাকে খারাপ ভাববি না, আর আমি যদি তোকে এটা এখন না বলি তাহলে বড় কোনো ক্ষতি হতে পারে। আমি বললাম কি হয়েছে সেটা তো বল। তখন রাফসান বলল, একটু আগে দেখলাম রিমি আপু একটা ছেলে সহ আবাসিক হোটেলে প্রবেশ করতে। কথাটা শুনে যেন মাথার মধ্যে বাজ পড়ে গেল। আমি বললাম তুই সত্যি বলছিস? তখন রাফসান বলল, দেখ ভাই আমি তোর কাছে মিথ্যা বলছি না, তোর যদি বিশ্বাস না হই তাহলে তুই আয়, এসে দেখ। তখন আমি কান্না মুখা কণ্ঠে বললাম, সত্যি কি আমার বোন এমনটা করতে পারে? তখন রাফসান বলল, তুই ভাই তাড়াতাড়ি আয়। তখন আমি কোনো কিছু না ভেবে সেখানের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু পর আমি সেখানে পৌঁছে গেলাম, আর সেখানে পৌঁছাতেই রাফসান আমাকে উদ্দেশ্য করে বলল, ওরা 5 তলায় আছে। তখন আমি 5 তলার মধ্যে পৌঁছালাম, সাথে রাফসান আমাকে বলল তারা এই রুমে প্রবেশ করেছে, আমি সিসিটিভি ফুটেজ দেখেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি কড়া নাড়তে লাগলাম, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স আসছে না, তাই অনেকটাই রেগে গেলাম। রাফসানকে উদ্দেশ্য করে বললাম, রাফসান এখন কি করব? তখন রাফসান আমাকে উদ্দেশ্য করে বলল, ভাই এখন আর কোনো কিছু করার উপায় নেই, তাড়াতাড়ি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে হবে। আর শোন, তুই আমার প্রতি বিশ্বাস রাখবি। আমি বললাম তোর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। এই কথা বলে আমি আর রাফসান দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখতে পেলাম রিমি আপুর কাপড় খোলা আর ছেলেটারও কাপড় খোলা। এটা দেখে আর নিজেকে সহ্য করতে পারলাম না। রাফসান আর আমি মিলে ছেলেটাকে প্রথম ইচ্ছা মতো কেলানি দিতে লাগলাম, আর ছেলেটাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, কেন করলি তুই এটা? আমার বোনের ইজ্জত তুই কেন নিলি? হারামজাদা, আমার বোনকে ভালো লাগে বিয়ে করবি তো আমাদেরকে বলতি, কেন তুই আমার আপুর ইজ্জতটা এমন করে নষ্ট করলি? আপু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপু তুমি এটা কেন করলে?
আপু আমার কথার উত্তর দিচ্ছে না, শুধু আর চোখে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি আপুকে জিজ্ঞাসা আবারও করলাম, আপু তুমি এটা কি করলে? কিন্তু আবারও আপু কিছু বলছে না। তা দেখে অনেকটাই রাগ উঠে আর ইচ্ছা মতো ওকে মারতে লাগলাম। মারতে মারতে প্রায় ওর শরীর দিয়ে যেন রক্ত বের হয়ে যাবে এরকম অবস্থা। গাল দুটি যেন লাল হয়ে গেছে আর চোখে তো পানি আছেই। আর ছেলেটার অবস্থা কি বলমু, ইচ্ছা মতো প্যান্টের বেল খুলে মারলাম হারামজাদাকে। অনেক মারার পর ভাবলাম যদি এবার পুলিশ কেস করি তাহলে আমার বোনের ইজ্জত নষ্ট হবে। এই কথা ভেবে সেখান থেকে বোনকে বুঝিয়ে অনেক কষ্টে নিয়ে আসি বাসায়। তারপর থেকে আমার আপু আমার সাথে তেমন কথা বলে না। যেই আপু কিনা আমার সাথে সবকিছু শেয়ার করত, আমার সুখ দুঃখের সঙ্গী ছিল, সে আপু আজকে আমাকে মিথ্যা অপবাদ দিল। কথাটা যেন ভাবতেই গা শিরশির দিয়ে উঠছে। থাক, এবার ভাবনার জগৎ থেকে ফিরে আসি, কারণ আমার বাস থেমে গেছে। রাজশাহীতে পৌঁছে গেছি। বাস থেকে নামলাম। বাস থেকে নামতে দুইটা কালো রঙের গাড়ি এসে আমাকে রিসিভ করলো। আমার ভাইয়া আর বাকি শুদ্ধ সবাই আর চোখে তাকিয়ে আছে, কিন্তু আমি রিমি আপুকে দেখছি না। তার মানে কি রিমি আপু আসে নাই? যাক, এইসব বিষয় নিয়ে আর ভাবলাম না। গাড়ি করে চলে গেলাম। গাড়ির ভিতরে রাফসান বসে আছে। রাফসান বলল, তা ওনারা তোর সাথে কেন? ওনাদের সাথে তোর কি? তখন আমি বললাম, বন্ধু এই বিষয় হয়েছে। তখন রাফসান বলল, আচ্ছা ঠিক আছে। তারপর গাড়ি করে চলে গেলাম অফিসের উদ্দেশ্যে। ওইদিকে আব্বু ভাইয়া সবাই গাড়ি থেকে নামলো আর কাকে যেন কল করলো। তারপর একটা গাড়ি এসে তাদেরকে রিসিভ করলো। আর তারা যাকে কল করেছে তারা আর কেউ না, আমার কোম্পানির স্টাফ। আমি তাদেরকে বলেছিলাম যে ক্লায়েন্ট আসবে তাদেরকে রিসিভ করার জন্য। তারা তাকে রিসিভ করে একটা বাসায় নিয়ে গেল। সেই বাসাটাও আমার, কিন্তু তারা জানে না যে তাদের ছেলের বাসায় আসছে। তখন তারা ভাবলো কালকে সকালে আমার সাথে দেখা করবে। আরে আপনাদের সবার মনে তো একটা প্রশ্ন, যে আমি কি করে কোম্পানির মালিক হলাম? তাহলে আবারও যে চলে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। তাহলে চলেন চলে যাই আজ থেকে প্রায় 3 বছর আগে। জানেন, যখন আমার বোন তাদেরকে ওইসব বলেছিল যে আমি তার সাথে আকাম করার চেষ্টা করেছি, তখন তারা আমাকে অবিশ্বাস করলো। আর আব্বু তো এক পর্যায়ে অনেক রেগে যায় আর আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, একের পর এক সবার পায়ে পড়েছি, এবং কি নিজের ছোট বোনের পায়েও পড়েছিলাম। তখন আমার ছোট বোন নেহা আমাকে উদ্দেশ্য করে বলল, ভাই আমি জানি তুই কিরকম, তুই এটা করতে পারিস না। তখন আমি নেহাকে বললাম, হে বোন, তুই ছাড়া যে আমাকে কেউ বিশ্বাস করবে না, তুই তাদেরকে বল না, তারা যেন আমাকে আর না মারে। আমি পুলিশের সাথে চলে যাব, আমার যে আর সহ্য হচ্ছে না। একটু পরে পুলিশ আসলো। পুলিশ আসতেই তারা তাকে সবকিছু খুলে বলল। পুলিশ আর দেরি করলো না, একটা লাঠি দিয়ে আমাকে মারতে লাগলো। আমার বাড়ির সবাই তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছু বলছে না। একটু পরে পুলিশ আমাকে সাথে করে নিয়ে আসলো আর আমাকে রিমান্ডে রাখা হলো। অনেক মারলো, কিন্তু আমার মুখ থেকে সেই একটাই কথা, আমি ওই রকম কোনো কিছু করিনি। তখন তারা আমাকে বলল, ভালোই ভালোই বলছি, আমাদেরকে সত্যিটা বলে দে, তা না হলে কিন্তু তোকে ফাঁসির হাত থেকে আমরা রক্ষা করতে পারবো না। তখন আমি বললাম, আমার মরা মায়ের কসম, আমি মিথ্যা বলছি না। তখন তাদেরকে আমি সবকিছু খুলে বললাম। এটা শুনে দেখলাম পুলিশ অফিসারের চোখেও পানি চলে আসছে, বোধহয় তিনি আমাকে বিশ্বাস করেছে। আমি তখন বললাম, স্যার এখন আমি কি করব? তখন তিনি বলল, আমি একটা উকিলের ব্যবস্থা করছি, আমার জানা মতে তার সাথে কথা বললে তোর জেল একটু কম হবে। এই কথা বলে তিনি চলে গেল। আমার জানা ছিল না পৃথিবীতে যে এত ভালো মানুষ আছে। এভাবে জেলের 4 শিকের মাঝে আমার জীবন চলতে থাকে। এভাবেই চলে যাই 9টা বছর। 9টা বছর পর জেল খেটে বের হলাম। ভাবলাম 9 বছর পর যেহেতু নিজের বাসায় ফিরছি, তাই হয়তো বাবা মা আমাকে ক্ষমা করে দেবে আর আমার বোনও বোধহয় সত্যিটা মেনে নিয়েছে। এই কথা ভেবে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু আমি জানতাম না তাদের মনেও যে এখন আগের মতোই আমার প্রতি ঘৃণা আছে। আমি বাসায় ঢুকবো, এমন সময় করিম চাচা আমাকে উদ্দেশ্য করে বলল, এই ছেলে
তুমি কে, আর এই বাসায় কিসের জন্য এসেছো? তখন আমি করিম চাচাকে উদ্দেশ্য করে বললাম, চাচা আমি স্বামী। তখন করিম চাচা বলল, তুমি স্বামী? তখন আমি বললাম, হ্যাঁ স্বামী। তখন করিম চাচা বলল, তা কেন এত বছর পর এখানে আসলে? তখন আমি বললাম, চাচা আমার যে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। আমার এই কথা শুনে করিম চাচা বলল, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, কারণ তোমার প্রতি তাদের আগের মতো ফিলিংস নেই, তারা এখনো তোমাকে ঘৃণা করে। আমি বললাম, চাচা আমার যে অন্য কোনো জায়গা নেই, আমি কোথায় যাব? তখন করিম চাচা বলল, তুমি এখানে একটু ওয়েট করো, আমি তোমার আব্বুকে ডাকছি। এই কথা বলে করিম চাচা ভিতরে প্রবেশ করলো আর আব্বুকে গিয়ে বলল, আপনার ছেলে আসছে। তখন আব্বু বলল, আমার কোন ছেলে আসছে? তখন সে বলল, আমার কথা। এই কথা শুনে সে রেগে গেল, বলল, স্বামী নামের আমার কোনো ছেলে নেই, তাকে বলো এখান থেকে চলে যেতে, তা না হলে আবারও তাকে পুলিশে দেব। এই কথা বলে তিনি করিম চাচার গায়েও হাত তোলে, কারণ অনেকটা রাগ যে জমে আসছে আমার প্রতি। তার মানে এখনো আপু তাদেরকে সত্যিটা খুলে বলেনি। একটু পরে করিম চাচা আসলো আর দেখলাম গালে হাত দিয়ে আসতে, তার গালে স্পষ্ট 5টা আঙ্গুলের দাগ দেখতে পেয়ে আমার মাথা যেন গরম হয়ে গেল। আমি তখন করিম চাচাকে উদ্দেশ্য করে বললাম, করিম চাচা কি হয়েছে? তখন করিম চাচা আমাকে বলল, বাবা স্বামী, আমি যখন তোমার আব্বুকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনার ছেলে ফিরেছে, তখন তিনি বলল, কোন ছেলে? আমি তখন বললাম, তোমার কথা। এই কথা বলার পর তিনি আমাকে একটা থাপ্পড় দিয়ে বললেন, আমি যেন তোমাকে বলি তুমি তাদের কাছে মৃত, এখান থেকে চলে যেতে। তখন আমি বললাম, চাচা আমি এখন কোথায় যাব? তখন চাচা বলল, তুমি আমার বাসায় থাকবে। এই কথা শুনে আমি চাচার মুখের দিকে তাকিয়ে আছি। আমি বললাম, চাচা আপনি একটা দর্শককে আপনার বাসায় জায়গা দেবেন? যদি আপনার কোনো ফ্যামিলির মানুষের সাথে এই দর্শক কিছু করে, তাহলে তো আপনার জীবনটা নরকে পরিণত হবে। তখন চাচা বলল, আমার কিছুই হবে না, তুমি যাও আমার বাসায়। আর হ্যাঁ, আমি রাফসানকে ফোন করছি। এই কথা বলে চাচা থেমে গেল। আমি বললাম, চাচা আপনার বাসা কোথায়, আগের জায়গায় আছে? চাচা বলল, হ্যাঁ আগের জায়গায় আছে। আমি বাসা থেকে চলে যাচ্ছি আর তাকিয়ে আছি সেই ভবনের দিকে, যেখানে আগে আমি থাকতাম। আমার মায়ের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে এই গ্রামে, আপনাদেরকে কি বলি। বর্তমানে গ্রামে অনেক উন্নতি হয়েছে। ভবনের দিকে তাকিয়ে আছি আর কান্না করছি আর ভাবছি, কি অপরাধ ছিল আমার? নিজের বোনকে শাসন করাটা কি আমার অপরাধ ছিল? হ্যাঁ, হেসে যদি আমার বোন হতো তাহলে নাই তো এটা মেনে নিতাম, সে তো আমার সৎ বোন। এই কথা ভেবে কান্না করতে করতে সেখান থেকে চলে গেলাম। একটু পর আমি চাচাদের বাসায় পৌঁছে গেলাম। সেখানে পৌঁছানোর পর আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম, রাফসান ভিতরে আসিস? তখন রাফসান বের হয়ে আসলো আর আমাকে দেখে বলল, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। তখন আমি বললাম, রাফসান আমি স্বামী। এই কথা বলতে দেরি হলো, কিন্তু রাফসান আমাকে জড়িয়ে ধরতে দেরি করলো না। রাফসান আমাকে উদ্দেশ্য করে বলল, ভাই এতটা বছর তুই কোথায় ছিলি? তোকে কোথায় না কোথায় আমি খুঁজেছি। আমি বললাম, করিম চাচা তোকে কিছু বলেনি? তখন সে বলল, না বাবা তো আমাকে কিছু বলেনি। আমি বললাম, এত বছর জেল খেটে বের হয়েছি, প্রায় 9 বছর জেল খেটতে হয়েছিল আমাকে। তখন সে বলল, কেন এত বছর জেল কাটতে হয়েছিল তোকে? তখন আমি বললাম, তা তোকে পরে বলবো। তখন সে বলল, এটা ঠিক আছে, এবার আমার সাথে চল। আমি বললাম, কোথায় যাবি? তখন সে বলল, ভাই তোর অবস্থা দেখছস, তোর একই হাল হয়েছে, দাড়িগুলা কত বড়, চুলগুলো মনে হয় 1 বছর ধরে ছাটিস না। তখন আমি বললাম, ভাই আমি ওইখানে পরে যাব, আমাকে কিছু খাবার দিবি? এই কথা বলতেই লক্ষ্য করলাম আমার ভাইটা যেন মানে রাফসান কান্না করে দেবে। বন্ধুর মতো ভাই পাওয়া যেন সবার ভাগ্যে জুটে। আমি দোয়া করি আপনাদের বন্ধুত্ব যেন সারা জীবন থেকে থাকে। আপনার বন্ধুকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার দেবেন, আর আপনার একটা বন্ধুকে না, আপনার জীবনে জড়িয়ে থাকা প্রত্যেকটা বন্ধুকে। আমি চাই এরকম বন্ধুত্ব যেন সারা জীবন বেঁচে থাকুক। আমার ভাইটা মানে রাফসান আমাকে বলল, ভাই তুই কি খাবি? তখন রাফসান আমাকে ভিতরে নিয়ে গেল আর ইচ্ছা মতো আমাকে পেট ভরে খাওয়ালো। আমি পাগলের মতো খাবার খাচ্ছি
রাফসান আমার দিকে তাকিয়ে আছে আর কান্না করছে আর বলল, ভাই তোর এই কি অবস্থা হয়েছে রে? আমি বললাম, সবই নিয়তির খেলা। আমার সৎ বোনের অপবাদ যে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। তখন রাফসান বলল, কি হয়েছে আমাকে বলবি? তখন আমি রাফসানকে সবকিছুই খুলে বললাম। রাফসান আমার কথা শুনে আমার দিকে আর চোখে তাকালো আর বলল, ভাই তুই কিভাবে বেঁচে আসিস রে? তখন সে আরো কান্না করে দিল। আমি তখন তাকে বললাম, ভাই আমার ভেঙে পড়লে চলবে না, যে আমাকে যে কিছু করতে হবে, তাদেরকে সত্যিটা প্রমাণ করতে হবে। তখন রাফসান বলল, এখন কি করবি? তখন আমি বললাম,